আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইরানের সাথে চুক্তি করছে রাশিয়া, পালানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। এরপর আরও জানিয়ে দেব নেতানিয়াহুর পতন ঘটাতে রাজপথের লাখো মানুষ, উত্তাল ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব দ্বিতীয় ট্যাঙ্কার যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানের সাথে এবার বড় ধরনের চুক্তি করতে যাচ্ছে রাশিয়া। আর এমন খবর প্রকাশ্যে আসার পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বের হওয়ার জন্য মুখ রক্ষার পথ খুঁজছে। শনিবার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা বৈঠকও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আমাদের সামরিক বাহিনী এক অপ্রতিরোধ্য শক্তি এবং শত্রুপক্ষ যে যুদ্ধের চোরাবালিতে আটকা পড়েছে তা থেকে মুখ রক্ষার জন্য পালানোর পথ খুঁজছে। অন্যদিকে জ্বালানি খাতে $400 কোটি চুক্তি করতে সম্মত হয়েছে রাশিয়া ও ইরান। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে বড় জ্বালানি চুক্তির পথে এগোচ্ছে এই দুই দেশ। এ চুক্তির মাধ্যমে ইরানের 7টি তেলক্ষেত্র যৌথভাবে উন্নয়ন করা হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তব্যে ইরানের জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ জানিয়েছেন, রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। যদিও চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি, তবে দুই দেশ দ্রুত এটি সম্পন্ন করার চেষ্টা করছে। এদিকে ওপেক ও তার মিত্রদের নিয়ে গঠিত জোটে জ্বালানি উৎপাদন বাড়ানো নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। কিছু দেশ উৎপাদন বাড়াতে চাইলেও সবাই সেই সিদ্ধান্তে একমত নয়। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের দাম কমানোর আহ্বান জানিয়েছেন এবং ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি জোরদার করেছেন। তার লক্ষ্য হল ইরানের তেল রপ্তানি শূন্যের কাছাকাছি নামিয়ে আনা। এমন অবস্থায় ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া, যা নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে ট্রাম্পকে। রাশিয়ার বৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানা গেছে। এর আগে প্রতিষ্ঠানটি ইরানের সঙ্গে গ্যাস সরবরাহ নিয়েও সমঝোতা করেছে। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের জ্বালানি খাতে সহযোগিতা করে আসছে, এমনকি ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও তারা সহায়তা করেছে। ভবিষ্যতে রাশিয়া থেকে ইরানে বড় পরিসরে প্রাকৃতিক গ্যাস সরবরাহের পরিকল্পনাও করছে মস্কো আর তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছেছেন। এর আগে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে প্রস্তাবগুলো তেহরানের কাছে পাঠিয়েছিল তার আনুষ্ঠানিক জবাব তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন। একই সময় কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা এখনও অনিশ্চিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো সুনির্দিষ্ট শিডিউল নেই। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী ইসলামাবাদে পৌঁছানোর পর আরাকচিকে স্বাগত জানান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির। এতে বোঝা যায় পাকিস্তান এই সফরকে কতটা গুরুত্ব দিচ্ছে। বিবৃতিতে বলা হয়, এই সফরের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, যেখানে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে। এই সফরটি এমন এক সংবেদনশীল সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরান অচল অবস্থার মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কাগজে কলমে কার্যকর রয়েছে, কিন্তু নৌ অবরোধ, পারমাণবিক সীমাবদ্ধতা এবং ছাড় দেওয়ার ধাপ নির্ধারণের মতো মূল বিরোধগুলো এখনও অমীমাংসিত। তেহরান থেকে 3 দেশ ওমান, রাশিয়া এবং পাকিস্তান সফর শুরুর আগে এক্সে দেয়া এ পোস্টে আরাকচি বলেন, আমার এই সফরের উদ্দেশ্য হল দ্বিপাক্ষিক বিষয়গুলোতে অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পরামর্শ করা। পাকিস্তানি কর্মকর্তারা জানান, এই সফরের মূল উদ্দেশ্য হল অভ্যন্তরীণ আলোচনার পর তেহরানের চূড়ান্ত অবস্থান জানানো। আরাকচি রাশিয়াকেও সফরসূচিতে রাখায় মস্কোর ভূমিকা আলোচনায় আসে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ইরানিরাই সরাসরি আলোচনার অনুরোধ জানিয়েছেন, তাই স্টিভ ও জারেডকে পাঠাচ্ছেন তাদের বক্তব্য শোনার জন্য। তবে মার্কিন কর্মকর্তারা জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আপাতত এই সফরে যোগ দিচ্ছেন না, কারণ তার ইরানি সমপর্যায়ের নেতা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফাব উপস্থিত থাকছেন না। তবে আলোচনায় অগ্রগতি হলে ভ্যান্স পরে যোগ দিতে পারেন, আর তার দলের সদস্যরা ইসলামাবাদে উপস্থিত থাকার কথা রয়েছে। এইসব কূটনৈতিক তৎপরতার পরও সরাসরি মুখোমুখি বৈঠক হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরান বারবার বলেছে, চাপের মুখে, বিশেষ করে চলমান সামুদ্রিক অবরোধ ও জাহাজ জব্দের ঘটনায় তারা আলোচনায় বসবে না। এক সময়ের অপরাজেয় মিস্টার সিকিউরিটি বেনিয়ামিন নেতানিয়াহু এখন খাদের কিনারায়। গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ আর ইরানের সঙ্গে গায়ে পড়ে সংঘাত বাঁধানোর যে দাম্ভিকতা তিনি বিশ্বজুড়ে দেখিয়েছিলেন, তা এখন বুমেরাং হয়ে বিদ্ধ করছে তার নিজের গদিকেই। বিশ্ববাসীর কাছে দীর্ঘদিনের ঘৃণার পাত্র এই শাসক এখন খোদ ইসরায়েলিদের কাছেও এক নিকৃষ্ট খলনায়ক। কিন্তু প্রশ্ন হলো, এত বছর ক্ষমতায় থাকার পর হঠাৎ কেন খোদ ইসরায়েলের মানুষই তার পতনের জন্য এতটা মরিয়া হয়ে রাজপথে নেমে এলো? জেরুজালেমে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। হাইফার হোরেফ সেন্টারে প্রায় 1000 বিক্ষোভকারী জমায়েত হন। দেশের আরও কয়েকটি জায়গায়ও বিক্ষোভের খবর পাওয়া গেছে। এই বিক্ষোভ আয়োজন করেছে দুর্নীতি বিরোধী সংস্থা মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট এবং অন্যান্য সুশীল সমাজ গোষ্ঠী। 2023 সালে 7 অক্টোবর ছিল নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের কফিনে প্রথম প্যারেক। সেদিন ইরান সমর্থিত গোষ্ঠীর নজিরবিহীন হামলায় ইসরায়েলের তথাকথিত অভেদ্য নিরাপত্তা দেয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। গোয়েন্দা ব্যর্থতা আর ব্যক্তিগত দম্ভের কারণে শত শত ইসরায়েলি প্রাণ হারায়, আর শত শত মানুষ বন্দী হয় গাজার সুড়ঙ্গে। ইসরায়েলবাসী বিশ্বাস করে নেতানিয়াহু কেবল নিজের দুর্নীতির মামলা থেকে বাঁচতে বিচার বিভাগ নিয়ে নোংরা খেলায় মেতেছিলেন বলেই দেশের নিরাপত্তা ছিল অরক্ষিত। 7 অক্টোবরে সেই রক্তস্নাত ভরি যেন আজ নেতানিয়াহুর বিরুদ্ধে গণভ্যুত্থানের প্রধান জ্বালানি। আন্দোলনের এই তীব্রতার পেছনে আরেকটি অমানবিক কারণ হল জিম্মি মুক্তি নিয়ে তার নিষ্ঠুর গড়িমসি। গাজায় আটকে থাকা জিম্মিদের ফিরিয়ে আনার চেয়ে নেতানিয়াহুর কাছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখা এবং যুদ্ধ দীর্ঘায়িত করাই এখন বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। জিম্মিদের পরিবারগুলো আজ রাজপথে আর্তনাদ করছে, কারণ তাদের মতে নেতানিয়াহু ব্যক্তিগত স্বার্থে যুদ্ধবিরতি চুক্তিতে বারবার বাধা দিচ্ছেন। নিজের জেল খাটা এড়াতে তিনি গাজার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে যে রাজনৈতিক জুয়া খেলছেন, তা সাধারণ ইসরায়েলিদের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। অন্যদিকে ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার প্রচেষ্টাকে ইসরায়েলিরা নিজেদের অস্তিত্বের জন্য বড় হুমকি মনে করছে। যে মানুষটি একসময় নিজেকে ইসরায়েলের রক্ষাকর্তা দাবি করতেন, আজ তার কারণেই দেশটির নিরাপত্তা ও অর্থনীতি ধ্বংসের মুখে। তেল আবিবের রাজপথ আজ স্লোগানে প্রকম্পিত, গদি ছাড়ো, যান বাঁচাও। যে মানুষটি একসময় ইসরায়েলের রক্ষাকর্তা সাজতেন, আজ তার পতনের জন্য গোটা জাতি একাট্টা। গাজার শিশুদের কান্না আর নিজ দেশের মানুষের ক্ষোভের আগুনে পুড়ে নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় এখন সমাপ্তির পথে। ইতিহাস তাকে সম্ভবত আধুনিক যুগের সবচেয়ে নিষ্ঠুর ও ব্যর্থ শাসক হিসেবেই মনে রাখবে। প্রায় 8 সপ্তাহ হতে চলা ইরান যুদ্ধকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। অনেকেরই ধারণা অঞ্চলটিতে হতে চলেছে ইতিহাসের পুনরাবৃত্তি। আর এবারের ঘটনার কেন্দ্রস্থল বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হুরমুজ প্রণালী, যাকে ঘিরে কঠিন হিসেব নিকেশে ব্যস্ত সময় পার করছে প্রায় 50 বছরের পুরনো প্রতিদ্বন্দ্বী ইরান এবং যুক্তরাষ্ট্র। একটু পেছনে ফিরে তাকানো যাক। 1980 সালে প্রতিবেশী দেশ ইরানে পূর্ণাঙ্গ হামলা চালান প্রায় সময়ই আলোচনায় থাকা ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইন। এর মাধ্যমেই সূত্রপাত হয় ইতিহাসের আলোচিত ইরাক ইরান যুদ্ধের। উভয় দেশের মধ্যে সংঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে 1984 সালে এসে সেটি উপসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়ে। যুদ্ধের অংশ হিসেবে ইরানের তেলবাহী জাহাজে হামলার সূচনা করে ইরাক। তবে চুপ করে বসে থাকার পাত্র নয় ইরান। সাদ্দাম হোসাইনের নেতৃত্বাধীন ইরানকে পাল্টা জবাব দিতে শুরু করে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ইরান। হামলা চালাতে শুরু করে ইরাক ও তার মিত্রদের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে। ইরাকের মিত্র কুয়েতের জাহাজে ইরানের আক্রমণের পর বিদেশি সহায়তা চায় তেল সমৃদ্ধ দেশ কুয়েত। 1987 সালে অপারেশন এয়ারনেস্ট উইলের মাধ্যমে কুয়েতের ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিতে এসে ইরানের পাতা মাইনে আঘাত পায় যুক্তরাষ্ট্র।
এরপরই ইরানের সঙ্গে এক প্রকার যুদ্ধে জড়িয়ে পড়ে আমেরিকা। পরবর্তী 14 মাস ধরে ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি যুদ্ধজাহাজ মোতায়েন করে মাইন অপসারণের নামে মার্কিন সেনারা। এমনকি 1988 সালে মাইনের আঘাতে একটি মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হলে অপারেশন প্রেইং ম্যান্টিস নামে ইরানের নৌ সক্ষমতা ধ্বংসের চেষ্টা চালায় আমেরিকা। উভয় পক্ষই যখন সমান তালে যুদ্ধ করছে তখন পরিস্থিতি বিবেচনায় 1988 সালের আগস্ট মাসে যুদ্ধবিরতির মধ্যস্থতা করে জাতিসংঘ। যদিও সে সময় ইরানের অর্থনীতি তেল রপ্তানির ওপর নির্ভরশীল থাকায় হুঁশিয়ারি দিলেও হরমুজ প্রণালী বন্ধ করেনি ইরান। 1988 থেকে 2026 সাল মাঝখানে পেরিয়েছে বেশ দীর্ঘ সময়। যুদ্ধের ময়দানে আবারও মুখোমুখি ইরান এবং আমেরিকা। বিনা উস্কানিতে ইরানের অভ্যন্তরে মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিতে পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করে দেয় ইরান। দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসির সার্বিক নিয়ন্ত্রণে ইরানের প্রতি শত্রুভাবাপন্ন নয় এমন দেশগুলোর জাহাজগুলোকে প্রণালীটি দিয়ে যাতায়াতের অনুমতি দেয়া হয়। আমেরিকাও নাছোড়বান্দা। চলতি এপ্রিল মাসের 13 তারিখ ইরানের প্রধান তেল ও বাণিজ্যিক বন্দরগুলোকে লক্ষ্যবস্তু করে সামগ্রিক নৌ অবরোধ দেয় যুক্তরাষ্ট্র। ফলে ইরানের যেকোনো তেল ও বাণিজ্যিক জাহাজগুলোকে বন্দরের পাশাপাশি সমুদ্রে চলাচল করতে পড়তে হবে বাধার মুখে। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালীতে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ইরান। চলাচল বন্ধ করে দেয় বিদেশি জাহাজগুলোর। ধারণা করা হচ্ছে এমন পরিস্থিতি চলতে থাকলে 1980-র দশকের ট্যাঙ্কার যুদ্ধের মতো আবারও হরমুজের তীব্র সংঘাতে জড়িয়ে পড়বে ইরান এবং আমেরিকা।